আসসালামু আলাইকুম। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমি কিছুটা আপনাদের সাথে গল্প করতে আসলাম বলতে পারেন। কারণ সবসময়ের জন্য অত্যন্ত প্রফেশনাল ওয়েতে, প্রফেশনাল গেটআপে কথা বলতে ভালো লাগে না। ইউএস বাংলা টিভি একটি ফ্যামিলি চ্যানেল। তো যেহেতু ফ্যামিলি চ্যানেল, তো এখানে আপনার ফুড থেকে শুরু করে, ট্রাভেলিং থেকে শুরু করে, অ্যানালাইসিস থেকে শুরু করে অলরেডি আপনারা দেখেছেন যে অনেকগুলো বিষয়ের উপরে আমরা চেষ্টা করছি এখানে আপনাদের বিশ্লেষণ দেওয়ার জন্য। আর আমরা খেয়াল করছি, অবভিয়াসলি আপনারা ভিউ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সাবস্ক্রিপশন করতে গিয়ে হয়তো বা আপনাদের কিছুটা কার্পণ্য কাজ করছে, অথবা আপনাদের ভিতরে লেজিনেস কাজ করছে। আমরা অনুরোধ করব, এই চ্যানেলটিকে গ্রো করতে গেলে অবভিয়াসলি আপনাদের 100% সহযোগিতা লাগবে, এবং 100%-এর বেশি সহযোগিতা লাগবে। আপনারা থাকলে চ্যানেল থাকবে, আপনারা না থাকলে চ্যানেল থাকবে না, তাই না? সো আমরা যে কষ্ট করে একটা ফ্যামিলি চ্যানেল আপনাদের সামনে আনার চেষ্টা করছি, আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রিপশন বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করবেন, তারপর অল নোটিফিকেশন বাটন যা কিছু রয়েছে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউটিউবের যে পলিসি, যে অ্যালগোরিদমের যে পলিসি, সব কিছু অনুযায়ী চ্যানেল আস্তে আস্তে সামনে আগাতে পারে। তবেই তো এটাই আমাদের অনুপ্রেরণা, তাই না? কারণ আমরা যদি গ্রোথ পাই বা গ্রোথ দেখি, তবেই তো আমরা কষ্ট করে বা আমি আপনাদের সামনে এসে কথা বলার চেষ্টা করেছি এবং করব। তো যাই হোক, আজকে আমি কিছুটা ফ্রেন্ডলি ওয়েতেই কথা বলার জন্য এসেছি। সেটি হচ্ছে, ওয়ান্স এগেইন আমার ডিসক্লেমার বলতেই হবে, জানেন তো এটা আইনের দেশ। সেটি হচ্ছে যে আমি কিন্তু কোনো লোন অফিসার না, আমি কোনো লাইসেন্সড মর্গেজ ব্রোকার বা লাইসেন্সড লোন অফিসার না, বা মর্গেজ অরিজিনেটর না। তারপরেও এইটুকু তো আপনারা অবশ্যই জেনে গেছেন হয়তো বা, সেটা হচ্ছে অবভিয়াসলি আমি একজন প্রফেশনাল বা একজন ইন্স্যুরেন্স বা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, আপনারা জানেন, ইন্স্যুরেন্স, রাইট? তো আপনাদের দোয়ায় বহু বছর ধরে ডেফিনেটলি, বা এখনও পর্যন্ত আমরা যেহেতু দেখছেন, এই ভিডিওটা শেষেই দেখবেন যে আমাদের ছোট্ট একটি অ্যাডের মতো থাকে। ইনফ্যাক্ট ওইটার স্পন্সারেই এই 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 ইউএস বাংলা টিভিকে আমরা আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তো যাই হোক, অবভিয়াসলি আপনাদের যদি কোনো রকম কোনো ইন্স্যুরেন্স রিলেটেড হেল্প লাগে, হোম অর বিজনেস লাইফ, আর যদি আপনার 1099 অথবা W2 বেসড কোনো ট্যাক্স প্রিপারেশনের বিষয় থাকে, অবভিয়াসলি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও শেষে ওয়ান সেকেন্ড আমাদের ছোট্ট একটি ক্লিপ দেওয়া থাকবে, যেখানে আপনার তথ্যগুলো পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকে ইনফ্যাক্ট। তো যাই হোক, তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে অবশ্যই আপনারা আগেও বলেছি, আজকেও বলছি, যে আমি যখন জেপি মর্গান চেজ ব্যাংকে একজন ব্যাংকার ছিলাম, আমি যখন ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংকে ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রফেশনাল হিসেবে, অর্থাৎ পার্সোনাল ফাইন্যান্সিয়াল রিপ্রেজেন্টেটিভ বলতো ওনারা। তো দিন শেষে সবই তো ঘুরে ফিরে ব্যাংকিং ইন্ডাস্ট্রি। তো এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আমি অবভিয়াসলি লোন অফিসারদের সাথে আমার কথা হতো, বা আমি দেখেছি তারা কীভাবে কী করেন। তো দীর্ঘ এত বছরে তাদের যে কর্মকাণ্ড বা বেসিক্সগুলো আপনারা অনলাইনে গিয়েও সব দেখে নিতে পারেন। তারপরে আমি একজন বাংলাদেশি হিসাবে, বাংলায় আপনাদের সামনে বলার জন্য, বাংলাদেশি আমেরিকান হিসেবে কিছুটা গল্পের আকারে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আজকে এসেছি। সেটা হচ্ছে, দেখুন তো তাতে করে আপনার জিনিসটা ইজি হয়ে আসে কিনা। কারণ আমি চাই আমাদের বাংলাদেশি আমেরিকান যারা এখানে থাকি, প্রত্যেকেই এখানে যেন সফল হই। আর আমরা সফল হলে আমেরিকাও সফল হবে, কারণ আমরা তো উই আর এ পার্ট অফ ইট, রাইট? তো সেই ক্ষেত্রে আপনার যারা কিনা নতুন এসছেন, নতুন বাড়ি কিনতে চাচ্ছেন, অথবা 10, 15, 20 বছর ধরে আছেন কিন্তু বাড়ি কিনতে পারছেন না, কারণ অবভিয়াসলি ইন্টারেস্ট রেট অনেক হাই এখন, অনেকে বলছেন। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটি মনে করি কিছুটা হলেও হয়তো হেল্প করতে পারে। তো খেয়াল করে দেখুন, সেটাই হচ্ছে, আপনি এখানে 10 বছর ধরে আছেন, আপনি বাড়ি কিনতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা আপনাকে কী করতে হবে, আপনাকে মর্গেজ খুঁজতে হবে, একজন কী বলে আপনার রিয়েলটর বা রিয়েল এস্টেট এজেন্ট খুঁজতে হবে, তাই না? কারণ অবশ্যই আপনাকে যে বাড়ি দেখাবেন সে কে, একজন রিয়েল এস্টেট এজেন্ট। আর যিনি আপনার লোনটা নিয়ে দিবেন আপনার হাতের কাছে, হয়তো সেটা কি একজন লোন অফিসার। এনারা হচ্ছেন ফ্রন্ট লাইনার, কারণ এনাদেরকেই টেকনিক্যালি দুদিক থেকে আগে আসতে হয় আপনার এই বাড়ি কেনার ক্ষেত্রে। ইনফ্যাক্ট বাড়ি বেচার ক্ষেত্রেও কিন্তু আপনার একজন রিয়েলটর বা একজন রিয়েল এস্টেট এজেন্ট বা ব্রোকারের প্রয়োজন পড়ে, কারণ এগুলো হচ্ছে সিস্টেম এদেশের। টু মেক এ লং স্টোরি শর্ট, আমি যদি ভুল না বলে থাকি, অবভিয়াসলি আপনার তখনও ছিল, এখনও নিশ্চয়ই আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কিন্তু ইম্পর্টেন্ট। কোনো ব্যাংক আপনাকে কনভেনশনাল লোন অথবা এফএইচএ লোন বা ভিএ লোন বা যেটাই হোক না কেন, লোন দেওয়ার আগে আমি যদি ভুল না বলি, অবভিয়াসলি তারা আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা আগেও দেখেছে, এখনও সম্ভবত মাস্ট, রাইট? ওয়াই? বিকজ দে ওয়ান্ট টু মেক শিওর যে তারা আপনাকে যে লোনটা দিচ্ছে, আপনার এদেশের ইমিগ্রেশন স্ট্যাটাসটা কী। তো সেই ক্ষেত্রে আপনি যদি মার্কিন নাগরিক হন, অথবা আপনি গ্রিন কার্ড হোল্ডার হন, অথবা আপনি যদি কোনোখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন, ওয়ান্স এগেইন এটা সম্পূর্ণ ব্যাংকের
ব্যাংকের ডিসক্রিপশন যে আপনাকে লোন অ্যাপ্রুভ করার জন্য তারা এই জাস্ট ওয়ার্ক পারমিটে আপনাকে অ্যালাউ করবে কি না, নাকি গ্রিন কার্ডেও অ্যালাউ করবে না, মিনিমাম আমেরিকান নাগরিক হতে হবে কি না, ব্যাংক আপনাকে বোঝাই দিবে বা বলে দিবে যে তাদের রেস্ট্রিকশন বা তাদের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি। তো অবভিয়াসলি ওখানে আপনাকে লিগাল হতে হবে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আপনি আমেরিকান নাগরিক অথবা আপনার আমেরিকান গ্রিন কার্ড আছে। আমরা ওয়ার্ক পারমিটের কথা বলছি না, কারণ ওয়ার্ক পারমিট ইন সোশ্যাল থাকার পরেও সে ব্যাংক লোনে আগে আসবে কি আসবে না সেটা ব্যাংকের ডিসক্রিপশনারি পাওয়ার, অর্থাৎ ব্যাংকের সাথে আপনাদের কথা বলতে হবে। তো এই বেসিসে আপনি মনে করেন এখন একটা লোন খুঁজছেন, আপনি একটা বাড়ি দেখেছেন, সে বাড়ির দাম নিউ ইয়র্ক, নিউ জার্সি বা পেনসিলভেনিয়া অঞ্চলে ধরুন আপনার 4.5 লক্ষ টাকা বর্তমান বাজারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে ফার্স্ট ব্যাংক কী দেখে, ফার্স্ট আপনার ডেট টু ইনকাম রেশিওটা দেখে, অর্থাৎ আপনার মান্থলি যে ইনকাম, সেই ইনকামে আপনি মনে করেন $3,000 ঘরে নিয়ে আসেন। এই $3,000 আপনার ওয়াইফ যদি কাজ করে উনি আরও $2,000 ঘরে নিয়ে আসে, তাহলে 3 আর 2 $5,000। এই $5,000 থেকে আপনাদের সমস্ত বিলসগুলো দেওয়ার পরে কত থাকে, এই যে ডেট টু ইনকাম যে বিলসগুলো দিচ্ছেন, এই বিলসগুলোর এগেইনস্টে তারা আপনার মান্থলি ঘরে যেটা নিয়ে আসছেন সেটাকে ওনারা রেশনালাইজ করে ওনাদের একটা পার্সেন্টেজ রয়েছে। আমি যদি ভুল না বলি কত জানি পার্সেন্টেজটা, এনিওয়ে এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করতে পারে, 1 সেকেন্ড, এটা তার ডিসক্রিপশনারি পাওয়ার। তো এই ডেট টু ইনকাম রেশিওর উপর ভিত্তি করেই তেনারা ফার্স্টে একটা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আপনাকে তারা এরকম একটা লোন দিতে পারে নাকি লোন দিতে পারে না, অথবা আপনাকে দিবে কি দিবে না। কারণ 1 সেকেন্ড, ফার্স্ট আপনাকে প্রি অ্যাপ্রুভাল দিতে হবে, তাই না? এই প্রি অ্যাপ্রুভাল ছাড়া আপনাকে ইভেন কোনো রিয়েলটর ইভেন বাড়িও দেখাবে না, কারণ ওনারা ওইটা দিয়ে একটা পিস অফ মাইন্ড পান যে না আমি যে সময় নষ্ট করে আপনাকে বাড়িটা দেখাবো, ঠিক আছে, দিন শেষে আপনার একটা লোন হওয়ার সম্ভাবনা আছে, এই যে আপনার প্রি অ্যাপ্রুভাল। আর প্রি অ্যাপ্রুভাল ছাড়া ওনারা আপনার মনে হয় না কোনো রিয়েলটর আপনাকে বাড়ি দেখাবে, কারণ দে ওয়ান্ট টু মেক শিওর যে আপনার প্রি অ্যাপ্রুভাল বা লোনের বা আপনার ব্যাংক থেকে লোনের অ্যাটলিস্ট কিছুটা অ্যাসিউরেন্স সেখানে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখন আপনি প্রি অ্যাপ্রুভাল মনে করেন আপনি পেয়ে গিয়েছেন। তো প্রি অ্যাপ্রুভাল পাওয়ার আগে কী লাগে সেখানে আমি ওখান থেকে আসছি। তো এই ডেট টু ইনকাম রেশিওটা এটা ওনারা দেখবেন একটা ফ্যাক্টর। আপনি যদি বিজনেসম্যান হন, আপনার 2 বছরের লাস্ট সেলফ এমপ্লয়েড হিসাবে, আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, আপনার 1099C, 1099K বা যে ক্যাটাগরিতে ট্যাক্স ফাইল করে রাখেন না কেন, সেলফ এমপ্লয়েড হিসাবে ওনারা লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন ওনারা দেখতে চান সাধারণত। আর আপনি যদি W2 হন, সাধারণত ওনারা জাস্ট লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্নটাই ওনারা দেখতে চান। এছাড়াও কিন্তু ভ্যারি করতে পারে এটা ব্যাংক টু ব্যাংক, রাইট? সো আমি ইন জেনারেল কথাগুলো বলছি, যা দেখেছি বা যা শুনেছি, যা বুঝেছি এবছরে, আমি গল্পের আকার আপনাদেরকে বোঝার চেষ্টা করছি। তাহলে গেল হচ্ছে আপনার ডেট টু ইনকাম রেশিও ওনারা দেখলেন, তারপরে আপনার লাস্ট 2 বা 1 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন তারা দেখলেন, তারপরে আপনি কত পয়সা অ্যাডভান্স দিতে পারবেন কেনার সময়, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট। এবং এই ডাউন পেমেন্টের ক্ষেত্রে কনভেনশনাল লোন যেগুলো সাধারণত ব্যাংক দিয়ে থাকে, সেই লোনে আপনার ডাউন পেমেন্ট আপনারা শুনবেন কেউ হয়তো 20% দিয়েছেন, কেউ 30% দিয়েছেন, কেউ 40% দিয়েছেন। এবং এখানে এই 20%ও যদি আপনি দেন ডাউন পেমেন্ট, 4.5 লক্ষ টাকা 20% কত আসে, এদিকে ধরেন 80, আর ওদিকে আপনার 20% $90,000। ইয়েস, এই যে $90,000 মতো আসে, এই $90,000 আপনার এটার সোর্স তারা দেখতে চাবেন যে আপনি কি প্রতি বছর যে পয়সা আপনি প্রতি বছর যে আপনি আর্ন করেছেন সেখান থেকে প্রতি মাসে মাসে আপনি সেভ করেছেন, নাকি আপনার ট্যাক্স রিটার্নে যে পয়সা আপনি পেয়েছেন পুরোটা সেভ করেছেন, আপনি কোথা থেকে এই টাকাটা পাচ্ছেন, আপনার $90,000 কোত্থেকে আসলো, ওনারা ডেফিনেটলি এটা মেক শিওর করতে যাবেন। এটা ডেফিনেটলি, কারণ এখানে অর্থের বৈধতা খুবই ইম্পর্টেন্ট। এটা আমেরিকা, এখানে অ্যান্টি মানি লন্ডারিং ল থেকে শুরু করে আরও অসংখ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে অসংখ্য ল রয়েছে, অসংখ্য কমপ্লায়েন্স রয়েছে, যেটার আন্ডারে ব্যাংকে, লোন কোম্পানিকে, এমনকি আপনারও একজন ক্রেতা হিসাবে আপনাকেও এখানে তারা একদম যাচাই বাছাই করে মেক শিওর হতে চাবে যে আপনার ওই $90,000 বা ডাউন পেমেন্ট 20% এই টাকার সোর্সটা কী, আপনাকে জেনুইনলি প্রুফ করতে হবে। তারা যেভাবে বলবে সেভাবে আপনাকে প্রুফ করতে হবে। অর্থাৎ এটুকু বুঝলেই হবে আমাদের, সেটা হচ্ছে যে আপনাকে সুন্দরভাবে তাদেরকে প্রমাণ করতে হবে যে টাকাটা আপনি কোত্থেকে সেভ করেছেন, প্রতি মাসে মাসে বেতন পেয়েছেন সেখান থেকে সেভ করেছেন, নাকি আপনি আইআরএসের যে ট্যাক্স রিটার্নের পয়সা পেয়েছেন কথা সেখান থেকে সেভ করেছেন, যেটাই হোক। এখন এখানে অনেকে বলতে পারে যে আমার এখানে $2,000 বা $4,000 আমার ফ্রেন্ড দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যদি ভুল না বলি, ওরা সে ফ্রেন্ডের একটা লিখিত চায় যে সে আপনাকে এই $2,000 বা $4,000, সেটারও একটা, আমি যদি ভুল না বলি, সেটারও একটা সার্টেন অ্যামাউন্ট রয়েছে। খুব বেশি সম্ভবত বাড়ি
কিনতে গেলে আপনার ফ্রেন্ড আপনাকে ধার দিবে, আপনি লিখিত নিয়ে এসে দেখাবেন। ম্যাক্সিমাম ব্যাংক বা লোন সম্ভবত ওনারা অ্যালাউ করতে চান না, আমি যদি ভুল না বলে থাকি। ওনারা মেইনলি দেখতে চান ওয়ান্স এগেন আপনার সোর্স অফ কী বলে প্রুফ অফ ইনকাম, অর্থাৎ আপনার এক্সিস্টিং এই মুহূর্তে কোনো জব বা কোনো ব্যবসা আপনি রান করছেন কি না, সেখানেও কথা আছে। ঠিক লোন ক্লোজিংয়ের আগে খেয়াল করে দেখবেন, আপনি যদি কাজ করে থাকেন তারা আপনার এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন করে, কোথায় কাজ করছেন আপনার বসের সঙ্গে কথা বলে, এইচআরের সাথে তারা কথা বলে, মানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সাথে ভেরিফাই করে যে ঠিকমতো আপনার কাজটা আছে কি না। লোন ক্লোজিংয়ের আগের দিনেও তারা ফোন করানোর সময় ভেরিফাই করে যে আপনি কি এখনও কাজ করছেন কি না। আর ব্যবসার ক্ষেত্রে মেজরিটি তারা সাধারণত ওরা লাস্ট 3 মান্থসের দেখবেন যে আপনার ইনকাম স্টেটমেন্ট দেখতে চায়, ব্যালেন্স শিট দেখতে চায়, অর্থাৎ লাস্ট 3 মান্থসে আপনি কী পরিমাণ প্রফিট করেছেন নাকি লস করেছেন, টোটাল আপনার যে রেভিনিউ এসছে সেখান থেকে আপনার এক্সপেন্সগুলো মাইনাস করলে আপনি কি প্রফিটে ছিলেন নাকি লসে ছিলেন, থিংস লাইক দোজ। এবং অনেক ক্ষেত্রে ওনারা বলেন এটাকে সিপিএ সার্টিফাইড হতে হবে, অর্থাৎ তোমার এই ব্যালেন্স শিট একটা সিপিএর হাতে করা হতে হবে, যেখানে সাধারণত সিপিএরা করে ওনারা সার্টিফাই করে দেন। তারা চিন্তা করে দেখেন, ওনারা মেকশিওর করতে চান যে আপনার এক্সিস্টিং ইনকাম আছে। আর 2 নম্বর, আপনার যে ডাউন পেমেন্ট, সেই ডাউন পেমেন্ট ব্যাপারটা ওনারা সোর্স অফ ডাউন পেমেন্ট থেকে টাকাটা আসলো, এবং ওয়ান সেকেন্ড সেটা ব্যাংকে এত বছর ধরে জমা ছিল 20% $90,000 আপনি বলছেন, সেটা পুরো গোড়া ঘেটে ওরা বাংলাদেশ থেকে বলে ওরা দেখতে চাবেন। আর যদি কোনো ফ্রেন্ডস আপনাকে কিছু হেল্প করে থাকে, সাধারণত সেই টাকা আপনার অলরেডি হয়তো 2,000 টাকা জমা আছে, রিসেন্টলি দিয়েছে 2 সপ্তাহ আগে, অথবা বাড়ি কেনার সময় সে আপনাকে দিতে যাচ্ছে ক্লোজিংয়ের আগে, সাধারণত ওনারা সেই বন্ধুর আপনার দেখবেন যে একটা লিখিত ডকুমেন্টেশন চায় সে আপনাকে ধার দিচ্ছে, এবং গুড ফেইথ লেন্ডিং যেটাকে বলা যায় আর কি। কেন ধার দিচ্ছে? নিশ্চয়ই বন্ধু হিসেবে আপনাকে হেল্প করতে চাচ্ছে, নাকি আপনি তার কাছ থেকে পান, থিংস লাইক দো, যেটাই হোক, একটা ভেরিফিকেশন লেটার লাগবে সে ফ্রেন্ডের কাছ থেকে যে সে আপনাকে XY এই অ্যামাউন্ট আপনাকে ধার দিয়েছে, রাইট? এবং সাধারণত আমি যদি ভুল না বলি, খুব বড় অ্যামাউন্ট কিন্তু বন্ধুর কাছ থেকে ধার নেওয়া যায় না, সেটা আগে থেকে সে টাকা এসে অ্যাকাউন্টে জমা হয়ে থাকুক, অথবা আপনি ঠিক লোন ক্লোজিংয়ের আগে যদি দেখাতে চান। আমি যদি ভুল না বলি, খুব বড় অ্যামাউন্ট না ওনারা মনে হয় অ্যাকনলেজ না, ঠিক আসলে ওনারা এটাকে মনে হয় ওয়েলকাম করেন না। ওনারা মেইনলি আপনার সোর্স অফ এক্সিস্টিং জব যেটাতে মেকশিওর করতে চায়, আর সোর্স অফ যে ডাউন পেমেন্ট থেকে আপনি অ্যারেঞ্জ করে দিয়েছেন, এগুলো তারা মেকশিওর করতে চায়। আর সবার আগে তো বলেই দিয়েছে তারা ইমিগ্রেশন স্ট্যাটাস দেখতে চায়। এই সবগুলো এখানে ফ্যাক্টর ইন করে। কিন্তু একটি বাড়ি কিনা আপনার আমেরিকান ড্রিম, রাইট? এটা একটি অনেক বড় সিদ্ধান্তের বিষয়, এবং অনেক আপনার জীবনে খেয়াল করে দেখুন, বাড়ি কেনাটাই হয়তো বা সবচেয়ে বড় একটি ইনভেস্টমেন্ট হয়ে থাকবে। কারণ খেয়াল করে দেখুন, আপনি যদি $4.5 লাখ বা $4.5 লাখ কথাই বলেন, $450,000, ইটস এ লট অফ মানি। বাংলাদেশের টাকাতেও কিন্তু আমি যদি ভুল না বলি 5 কোটির উপরে হবে। তো যাই হোক, এই ফ্যাক্টরগুলো ইন হওয়ার পরে ইন দ্য মিন টাইম আপনি বাড়ি দেখলেন, রিয়েলটার আপনাকে সুন্দর করে বাড়ি দেখালো, আপনি কয়েকটা বাড়ি দেখে একটা হয়তো চুজ করলেন, অথবা প্রথমটা দেখে আপনার পছন্দ হয়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম ব্যাংক কিন্তু ওই যে আপনাকে প্রি অ্যাপ্রুভালটা দিয়েছিল, তারপরে ওনারা এটাকে প্রসেসিং করা শুরু করবেন, যেটা হতে সাধারণত অনেক ক্ষেত্রে 90 ডেজ পর্যন্ত সময় ওনারা নেয়। এবং আমি যদি বলি, অনেক ক্ষেত্রে ব্যাংক কিন্তু আমি যেটা দেখেছি বা শুনেছি, সেটা হচ্ছে ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নেয় ইন দ্য মিন টাইম, যখন লোনটা ফাইনালি অ্যাপ্রুভালের সময়টা হয়ে আসে। ওই যে প্রি অ্যাপ্রুভালের দিন থেকে শুরু করে 90 ডেজের ভিতরে ওরা রীতিমতো ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার মানি মনিটরিং করে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে দেখে আপনি উইকলি পে পাচ্ছেন কি না, সেই আপনার উইকলি ডাইরেক্ট ডিপোজিট কত হচ্ছে, আপনার প্রতি মাসে আপনার এখানে কী পরিমাণ টাকা আপনার চাকরি থেকে আসতেছে, অথবা আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকলে বিজনেস অ্যাকাউন্টে তারা ঢুকে দেখে নিশ্চয়ই, সেটা হচ্ছে কী পরিমাণ আপনার রেভিনিউ আসছে, সেখান থেকে কী পরিমাণ আপনার আয় এবং কী পরিমাণ ব্যয় করছেন, এই সব কিছু ওনারা কিন্তু দেখেন, মনিটর করেন। এবং সব কিছু শেষে ওনারা অ্যারাউন্ড 90 ডেজের মাথায় গিয়ে ওনারা একটা লোন ক্লোজিং ডেট দেন, এবং শেষে লোন ক্লোজিং ডেটে গিয়ে আপনাকে ফাইনালি সাধারণত লয়ারের সহযোগিতায় অথবা লয়ার ছাড়াই একটি টাইটেল অফিসে গিয়ে লোনটা ক্লোজ করতে হয়। অ্যান্ড দ্যাটস হাউ জাস্ট এক্স্যাক্টলি ওয়ার্কস। অবশ্যই একটা কথা বলতে হবে, 2008 সালে বাড়ির মার্কেট অবস্থা খুব খারাপ ছিল। আপনার খেয়াল করে দেখবেন, সবাই বলে বাড়ির ভ্যালু থেকে বাড়ির লোনের অ্যামাউন্ট অনেক বেশি ছিল। এখন কিন্তু সম্ভবত উল্টাটা, কেননা এখন ইন্টারেস্ট রেট কিন্তু আর 4% আশেপাশে নাই। ম্যাক্সিমাম জায়গাতে এখন ইন্টারেস্ট রেট আপনার 6%, 7%, 8% বা 6.75 সামথিং লাইক দ্যাট। 5 বছর আগেও যেটা কিনা 4% ছিল, যার কারণে বাড়ির দাম 2 লাখের বাড়ি হয়ে গেছে প্রায় 4 লাখের মতো। ওয়েল, ওয়ান সেকেন্ড ডিপেন্ড করে কোন এরিয়াতে মার্কেটের উপরে সব কিছু মিলে, তবে ইন্টারেস্ট রেট অবশ্যই একটা ফ্যাক্টর। তো দ্যাটস ইট ফর টুডে। আশা করি আমার আজকের এই বাড়ি কেনার গল্প থেকে আপনাদের কিছুটা সহযোগিতামূলক তথ্য আপনারা যদি পেয়ে থাকেন, দয়া করে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সামনে দেখা হবে। আমি আগের ভিডিওতে আপনাদের কাছে মোস্টলি আসলে লোন ক্লোজিংয়ের যে পার্টটা, মানে লোন ক্লোজিংয়ের জন্য আপনার ব্যাংকে লোন পাওয়ার জন্য আপনার কী কী লাগতে পারে, মিনিমাম ডিউ রিকোয়ারমেন্ট, যেটা না হলেই না,
লোন ক্লোজিংয়ের সাইডটা বেশিরভাগ কভার করার চেষ্টা করেছি। ইন দ্য মেইন টাইম বোনাস হিসাবে আমি শুধু এটুকু এখানে অ্যাড করে রাখতে চাই, সেটি হচ্ছে যেহেতু আমার আগের ভিডিওর মূল ফোকাসটাই ছিল হচ্ছে লোন ক্লোজিংয়ের দিকে, তারপরেও একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে আপনার প্রি অ্যাপ্রুভাল আপনার হাতে আসার পরে যখন আপনি আপনার রিয়েল এস্টেট এজেন্টকে সেই প্রি অ্যাপ্রুভাল দেখাবেন, সেই রিয়েল এস্টেট এজেন্ট আবার আপনাকে যখন বাড়ি দেখানো শুরু করবে, একটি দুটি তিনটি যেটাই হোক না কেন, সবশেষে যে বাড়িটা আপনি চুজ করবেন, আপনার রিয়েল এস্টেট এজেন্ট তখন গুড ফেইথ ডিপোজিট নামে, গুড ফেইথ ডিপোজিট সাধারণত খুব বেশি একটা বড় অ্যামাউন্টে হয় তা না, একটা সার্টেন পার্সেন্টেজ, মেবি 3.5% বা 5% বা লেটস এ কাপল অফ $1,000, এটা আপনার রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে জানাবে যে বাংলাদেশে যেটাকে আপনারা সম্ভবত বায়নামা বলে থাকেন, বায়নামা বলে থাকেন, অর্থাৎ টোকেন মানি টাইপের আর কি। অর্থাৎ যে বাড়িটা আপনি চুজ করেছেন সেই বাড়িওয়ালাকে কিছুটা বলতে পারেন অ্যাসিওর করা এই টোকেন মানিটা দেওয়ার মাধ্যমে, এই সম্মানিটা তাকে দেওয়ার মাধ্যমে, সেটি হচ্ছে যে হ্যাঁ, তুমি যদি আমার কাছে সেল করো, আমার যদি ব্যাঙ্ক অ্যাপ্রুভাল, লোন প্রসেসিং, এভরিথিং গোজ ফাইন, তাহলে আমি তোমার এই বাড়িটি পারচেস করবো। এই মর্মে তখন এই গুড পে ডিপোজিটটা তাকে করা হয়। কমপ্লায়েন্সের ভিতরে প্রত্যেকটা স্টেটে, তারপরে কাউন্টিতে ডিফারেন্ট ফর্মস, এটা সেটা অনেক কিছু রয়েছে। এনিওয়ে রিয়েল এস্টেট এজেন্ট সাহেবরা ওগুলো সব ডিল করেন। তো এই গুড পে ডিপোজিটের মাধ্যমে যিনি বাড়ির সেলার, তিনি অ্যাটলিস্ট এতটুকু নিশ্চিত হন যে না, আমার এই বায়ারটি সে আমার এই বাড়িটি কেনার চেষ্টা করছে, আজ বাদে কাল লোন ক্লোজিং হয়ে গেলে বাড়িটা তার কাছে বিক্রি হয়ে যাবে। এবং এটাও মাথায় রাখবেন যে গুড ফে ডিপোজিটে যে অ্যামাউন্ট আপনি দিচ্ছেন, আপনার ডেফিনেটলি ক্লোজিংয়ের সময় আমি যদি ভুল না বলে থাকি, সেটি কিন্তু টোটাল যে কস্ট সেখান থেকে মাইনাস হয়ে আসে। অর্থাৎ যে অ্যামাউন্ট আপনি গুড ফে ডিপোজিটের নামে আপনার ভবিষ্যৎ বাড়িওয়ালাকে আপনি দিচ্ছেন চেকের মাধ্যমে বা সার্টিফাইড চেকের মাধ্যমে সাধারণত ওনারা নিয়ে থাকেন, সেটা অবশ্যই তার জন্য আপনি ক্রেডিট পাবেন। এবং সেটা লোন ক্লোজিংয়ের দিনেই সাধারণত এই সব ফাইন্ডিংসগুলো এবং ফ্যাক্ট অ্যান্ড ফিগারগুলো তখন সাধারণত লয়ার অনেকে হায়ার করেন, অথবা লয়ার না থাকলেও টাইটেল এজেন্সিতে সাধারণত অবশ্যই লোন রিকভারি থাকে, bunch of documents, it could be this much, আর অনেক ক্ষেত্রে it could be that much, অথবা আরও বেশিও হতে পারে। এই জন্যই আপনারা শুনে থাকবেন লোন ক্লোজিংয়ের দিনে অনেক সময় লাগে, অনেক ক্ষেত্রে সারাদিনও লাগে। বাট আমি জানি যারা ফার্স্ট টাইম হোম বায়ার, তাদের জন্য এই তিনটির জন্য তারা সারা বছর স্বপ্ন দেখেছে, ওয়েট করেছে, এবং এরকম একটি দিনের স্বপ্ন আসলে সকলে দেখতেই পছন্দ করে। তারপরে তাদের হাতে চাবি দিয়ে দেওয়া হয়, সেই চাবি নিয়ে গিয়ে তারা তাদের জীবনে কিনা হয়তো প্রথম বাড়িটি, আমেরিকান ড্রিম, ওয়ান্স এগেইন তারা গেট খুলে তাদের ফ্যামিলি নিয়ে সেখানে ঢুকে, এবং ওয়ান্স এগেইন তাদের চুলায় রান্না করে হয়তো প্রথম লাঞ্চ পার্টি। আরেকটি কথা আপনাদেরকে না বললেই না, লাস্ট বাট নট লিস্ট, সেটি হচ্ছে ইনফ্যাক্ট আমার প্রথম ভিডিওতেই এটা আপনাদের সামনে ইনক্লুড করা উচিত ছিল। তবে একটা কথা কি জানেন, হয়তো আপনারা অনেকে মনে করতে পারেন যে এই প্রত্যেকটি ভিডিওর আগে বা পরে আমার যে ইন্স্যুরেন্স বা ট্যাক্স প্র্যাকটিস যেটা আর কি, যেটা কিনা দ্যাটস মাই মেইন প্রফেশন, রাইট? আমি বেসিক্যালি ইন্স্যুরেন্স সার্ভিসেস একজন ইন্স্যুরেন্স প্রফেশনাল। আপনারা জানেন আমি নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভেনিয়া অঞ্চলের অটো, হোম, লাইফ, বেসিক ইন্স্যুরেন্সগুলো নিয়ে কাজ করে আসছি, এবং 1099 এবং W2 ট্যাক্স রিটার্নের কাজগুলো করে আসছি বেসিক্যালি, রাইট? তো সেই ক্ষেত্রে একজন ইন্স্যুরেন্স এবং ট্যাক্স প্রফেশনাল হিসাবে আপনাদের মনে হতে পারে যে আমি চান সেল ইউ সামথিং অল দ্য টাইম, বাট দেখুন, প্রথম ভিডিওতেই কিন্তু আমার এই বিষয়টা আসা উচিত ছিল, ক্লোজিংয়ের কথা যখন আমি বলি, সেটা কিন্তু আপনাদের বলা হয় নাই। আমি দুঃখ প্রকাশ করছি, এবং এই ক্ষেত্রে সত্যিকার অর্থে আমি আপনাদেরকে সম্ভবত হেল্প করতে পারবো অ্যাটলিস্ট একটি কোড দিয়ে, ইফ এভরিথিং গোজ ফাইন। সেটি হচ্ছে আপনারা কখনোই বাড়ি কেনার ক্লোজিং ইভেন্ট আসতে পারবেন না, বাড়ি কেনার ক্লোজিংয়ে আপনাদের কখনোই শেষ হবে না। অর্থাৎ আপনার যে ক্লোজিং, যে টাইটেল কোম্পানি, সে ডেফিনেটলি আপনাকে, আপনার মর্গেজ কোম্পানি যারা লোন দেয়, অনেক আগেই ইনফ্যাক্ট আপনাকে রেডি করবে, প্রিপেয়ার করবে। সেটা হচ্ছে লোন ক্লোজিংয়ে অ্যারাউন্ড লাইক অ্যাটলিস্ট লাইক এ মান্থ থেকেও, লাইক 1 মাস আগে বা একটু আগে, বা 15-20 ডেজ আগে, সাধারণত লাইক এ মান্থ থেকেও, ডিপেন্ড করে কোম্পানি। সেটা হচ্ছে আপনাকে বলবে আপনি যে বাড়িটি কিনতে যাচ্ছেন তার উপরে আপনাকে হোম ওনার্স পলিসি শো করতে হবে, অর্থাৎ তার উপরে আপনাকে সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স নিয়ে আসতে হবে। অর্থাৎ যে বাড়িটি আপনি কিনতে যাচ্ছেন সে বাড়ির উপরে আপনার, বাংলায় বোঝার জন্য, বাড়ির ইন্স্যুরেন্স করা আছে কিনা সেটি ওনারা দেখতে চাবেন, এবং সেটা দেখাতে গেলে অবশ্যই আপনার COI অর্থাৎ সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স আপনাদের কাছে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডিক্লারেশন পেজ নিয়ে আসতে হবে। ইনফ্যাক্ট আপনি যখন পলিসি কিনবেন, যখন কোনো হোম ওনার্স পলিসি বা হোম ওনার্স ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে তারা যে ডকুমেন্টগুলো দেয় সেগুলো সবগুলো আপনি আপনার ক্লোজিংয়ের সময় নিয়ে আসলেই হলো। সাধারণত আপনার এই ক্ষেত্রে হোম ওনার্স পলিসি ইন ফুল পে করতে হয়। সাধারণত এই মর্গেজ কোম্পানিগুলো আমার মনে হয় ওরা প্রিফার করে যে আপনি প্রথম 1 বছরের পুরো মর্গেজ, দ্য ডে লোন ক্লোজিং হচ্ছে সেদিন থেকে শুরু করে অ্যাটলিস্ট 1 বছরের জন্য আপনি আপনার পুরো বাড়িটাকে আপনি আপনার 12 মান্থসের ইন্স্যুরেন্স ফুল পে করে দিয়ে আপনি যেন আপনার সেই ইন্স্যুরেন্স ডকুমেন্টগুলো, সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্সের কাগজ, ডিক্লারেশন পেজ, থিংস লাইক দোজ
পুরো ডকুমেন্টগুলো যেন নিয়ে সাথে দেখাতে পারেন, তবে তারা ফিল করে যে না, আপনি আপনার বাড়িটাকে দ্য ডে আপনার লোন ক্লোজ হবে সেদিন থেকে শুরু করে আপনার অলরেডি ইন্স্যুরেন্স উইল বি ইন প্লেস। এটা তারা অবভিয়াসলি মেক শিওর করতে চায়। আরেকটি কথা আপনাদেরকে অ্যাডভাইজিংয়ে বলে রাখি, সেটি হচ্ছে মর্টগেজ কোম্পানির ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট পরে হয়তো আপনি ফাইন্ড আউট করতে পারেন যে মর্টগেজ কোম্পানি আমার এই বাড়ির বেসিক ইন্স্যুরেন্স বলতে যেটা বোঝায় সেটার অ্যামাউন্ট অলরেডি আপনি যেটা হয়তো অলরেডি নিয়ে রেখেছেন। কারণ আপনি জানবেন অনেকে আমরা ফুল কভারেজ নামে একটি টার্ম ইউজ করি, এটা আসলে একটি ভেগ টার্ম, কারণ কভারেজের তো কোনো শেষ নাই, রিস্কের তো কোনো আমার মানে শেষ নাই। আমি ফুল কভারেজ বলতে আপনি কীভাবে, এটা তো আপেক্ষিক বিষয়। তারপরে বোঝার জন্য সাধারণত আমরা বলে থাকি যে সাধারণত সব কিছু যদি কোনো কভারেজ থাকে সেটাকে আমরা ফুল কভারেজ করার চেষ্টা করে আসছি, এই তো দরকার খাতিরে। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন মর্টগেজ কোম্পানিকে কল করেছেন, মর্টগেজ কোম্পানি আপনাকে হয়তো বলছে যে তোমার এই অ্যামাউন্ট ইন্স্যুরেন্স থাকলেই হবে। হঠাৎ করে মাথায় আসতে পারে তাহলে তো আমার তো ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট এরকম, আর ওরা চাচ্ছে হচ্ছে মাত্র এতটুকু, 4/1 যেটা করলে কিনা আমার প্রিমিয়ামও কমে আসবে, মাস শেষে আমি অনেকগুলো পয়সা সেভ করতে পারবো। আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, এরকম ড্রাস্টিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার রিয়েলটর, আপনার যে লোন অফিসার, আপনার যারা অভিজ্ঞ ফ্রেন্ডস এবং যারা এই বিষয়গুলো বুঝে, দয়া করে তাদের সঙ্গে আপনি পালে ডিসকাস করে নিন। বিষয়টা এই কারণেই, সেটি হচ্ছে যে আপনার বাড়ির টোটাল যে রিপ্লেসমেন্ট ভ্যালু তার উপরে ভিত্তি করে যদি আপনার বাড়ির যদি ইন্স্যুরেন্স থাকে, তার মানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে বাড়িতে যদি কথার কথা ঢোকার 1 মাস পরে কোনো একটা দিন আগুন লেগে মনে করেন পুরো বাড়ি বার্ন হয়ে গেল, সেই ক্ষেত্রে বাড়ি যদি আপনার পুরো রিপ্লেসমেন্ট কস্টের অ্যামাউন্টের যদি আপনার ইন্স্যুরেন্স থাকে অ্যান্ড ইফ এভরিথিং গোজ ফাইন, ব্যাপারটা কি বুঝতে পারছেন? তার মানে রিপ্লেসমেন্ট কস্ট অথবা এসিভি অর্থাৎ অ্যাকোয়ার্ড কারেন্ট ভ্যালু, যাকে এনিওয়ে এগুলো হচ্ছে ইন্স্যুরেন্স টার্ম, সব কিছু অনুযায়ী আপনার পেমেন্ট, আপনার সেই ক্লেম কীভাবে প্রসেস হবে না হবে তার উপরে ভিত্তি করে তখন কিন্তু আপনার বাড়ির সেই রিপ্লেসমেন্টের বিষয়টা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাকে জানানো হবে। আর যদি আপনার বাড়ির রিপ্লেসমেন্ট কস্টের যে পরিমাণ তার থেকে অনেক কম পরিমাণ ইন্স্যুরেন্স আপনি লিখে রাখেন, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারছেন জাস্ট যতটুকু কভারেজ আপনি নিয়েছিলেন ততটুকু যদি আপনার ক্লেম ইফ এভরিথিং গোজ ফাইন এবং তারা আপনাকে ক্লেম পে আউট করে, তাহলে বাকি এখান থেকে এখানে যে গ্যাপটুকু ওইটা কিন্তু আপনাকে আউট অফ পকেট দিতে হবে। আপনি কি বুঝতে পারছেন? সেটা কিন্তু $1-2-3 বিষয় না, উই আর টকিং অ্যাবাউট হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ডলার্স। স্পেশালি এখন তো বুঝছেন লেবার অ্যান্ড পার্টসের কারণে বাড়ির রিপেয়ার ভ্যালু থেকে শুরু করে সব কিছু কিন্তু এখন সব কিছু বেড়ে গিয়েছে। হোম ডিপোতে গেলেই নিশ্চয়ই বুঝতে পারেন আপনারা, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে লেবার ক্রাইসিস বা বলা হচ্ছে লেবারেরও দাম কিন্তু বেড়ে গিয়েছে, অর্থাৎ আওয়ারলি বা যে কোনো কন্ট্রাক্টের কাজে তারা কিন্তু এখন অনেক পয়সা নেয়। আচ্ছা, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। যার জন্যই সবচেয়ে ভালো হয় একজন ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসেবে আমরা আমাদের ক্লায়েন্টকে বলি, সেটা হচ্ছে আপনার বাড়ি যে রিপ্লেসমেন্ট ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী সেই ভ্যালুর পরিমাণ সম্মত অ্যাটলিস্ট আপনার মিনিমাম সেই আপনার স্কেজুল এ অর্থাৎ যে বাড়িটা যায় স্ট্রাকচারটা তার উপরে আপনার ইন্স্যুরেন্স রাখা উচিত। এরপরে আপনার ইন্স্যুরেন্স পলিসিতে বি থাকে, সি থাকে, ডি থাকে, এগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে নয় পরে আরেকটা ভিডিওতে সে আলোচনা করবো যে আপনার হোমওয়ার্স পলিসি আপনি খুলে তাহলে আপনারা পরে বুঝতে পারবেন যে কোনটার মানে আসলে কি। যদি ওগুলো সেলফ এক্সপ্লেনেটরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা থাকে, তারপরেও আমি একটু ডিটেইলে আপনাদের বোঝানোর চেষ্টা করবো, তাহলে হবে কি আমরা একটু সচেতন থাকতে পারবো। তো ভালো থাকবেন। তো ওয়ান্স এগেইন সেই ক্ষেত্রে আপনি যদি বাড়ি কিনতে যান, আপনার যদি সামনে লোন ক্লোজিংয়ের ডেট আসে এবং আপনার যদি এরকম এই বাড়িটার উপরে যে বাড়িটা কিনতে যাচ্ছেন কোনো কোড লাগে, কোনো পয়সা লাগবে না, আপনি ডেফিনেটলি 3475369484 আমি এখানে কিছু তথ্য দিয়ে দিব, এখান থেকে আপনি আমাকে দয়া করে কল করতে পারেন। আমি ডেফিনেটলি আপনার সমস্ত তথ্য নেওয়ার পরে হাউল ছাড় গিভ এ কোড, এর জন্য কোনো পয়সা লাগবে না। আপনি আমার এখান থেকে কোড নিতে পারেন, আপনি আদার্স জায়গা থেকেও কোড নিতে পারেন। দিন শেষে আপনার যদি ভালো লাগে ডেফিনেটলি ইউ ক্যান লেট মি নো আর ইউ ক্যান গো সামওয়্যার এলস, নট এ প্রবলেম। আপনাদের সবাই নিয়ে ছিলাম এবং আছি ভাই, ভালো থাকবেন, আমার দেখা হবে।